চ্যাপ্টারের দ্রবণের হিমাঙ্কের অবনমন। দ্রবণের হিমাঙ্কের অবনমন। প্রথমে হিমাঙ্ক জিনিসটা কি? হিমাঙ্ক জিনিসটা হচ্ছে, ধরো কোনো তরল পদার্থ, কোনো একটা পদার্থই ধরো, পদার্থ তার তরল আর হচ্ছে তোমার কঠিন, তরল আর কঠিন, এই দুটো যে দশা, এই দুটো দশার যে বাষ্পচাপ হয়, ওই বাষ্পচাপ যখন সমান হবে, যে তাপমাত্রা ওটা সমান হচ্ছে, সেই তাপমাত্রাটা হচ্ছে ওই পদার্থের হিমাঙ্ক। যেমন জলের ক্ষেত্রে কি হয়? জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ক্ষেত্রে কি হয়? জল তরল অবস্থাতে থাকলো, আবার জল ওই সময় কি হলো? কঠিন অবস্থায় অর্থাৎ বরফ অবস্থায় থাকে। তাহলে ওই যে তাপমাত্রা, ওই তাপমাত্রাতে কি হচ্ছে? ওই সময় তোমার তরলের অর্থাৎ জল অবস্থায় বা জল তরল অবস্থায় যে বাষ্পচাপ এবং জল যখন কঠিন অর্থাৎ বরফে পরিণত হলো, সেই অবস্থায় যে বাষ্পচাপ, দুটো সমান হয়, আর ওই তাপমাত্রাটা তখন হিমাঙ্ক। এবার দ্রবণের হিমাঙ্কের অবনমন কি? দ্রবণের হিমাঙ্কের অবনমন হচ্ছে, ধরো কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক ধরে নিচ্ছি টিএফ, আর ওই বিশুদ্ধ দ্রাবকে যখন কোনো অনুদ্বায়ী উড়ে যাবে না এরকম কোনো দ্রাব যখন যোগ করব, তাহলে বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব যোগ করবে, এটা অনুদ্বায়ী হবে। অনুদ্বায়ী দ্রাব যোগ করলে দেখা যাবে তখন তার যে হিমাঙ্ক, সেই মানটা কি হবে? দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের মানটা কম হবে, কিছুটা কম হবে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা। এই যে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্কের মানের যে পরিবর্তন হলো বা কিছুটা কমে গেল, এই পার্থক্যটাকে কি বলা হবে? দ্রবণের হিমাঙ্কের অবনমন। এটাকে লেখা হয় কি দিয়ে? ডেল টিএফ দিয়ে লেখা হয়, ডেল টিএফ। তাহলে ডেল টিএফ সমান কি? ডেল টিএফ সমান হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মাইনাস টিএফ প্রাইম দ্রবণের হিমাঙ্ক। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আর এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। এই দুইয়ের পার্থক্যকে কি বলা হচ্ছে? দ্রবণের হিমাঙ্কের অবনমন। এবার আমরা এখানে পড়বো দ্রবণের হিমাঙ্কের অবনমনে লেখচিত্রটা কিরকম হবে। গ্রাফ যদি আমি একটা করতে চাই কিরকম হবে, ধরো এইভাবে একটা গ্রাফ যদি আঁকতে চাই, তাহলে বিশুদ্ধ দ্রাবক যখন থাকবে তখন কি হচ্ছে? বিশুদ্ধ দ্রাবকে তাহলে তার দুটো দশার কথা বলা হলো, কঠিন আর তরল। আর এই আচ্ছা, এই বরাবর আমরা বাষ্পচাপ বসাবো, এটা বাষ্পচাপ আর নিচে এই বরাবর কি করব? তাপমাত্রা বসাবো, তাপমাত্রা। এবার এখানে যদি বিশুদ্ধ দ্রাবক ধরি, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে তার দুটো দশায় এ থেকে বি একটা ধরে নিচ্ছি, আর একটা এ থেকে বি, আবার বি থেকে সি, এটা ধরলাম। এবার এই জিনিসটা কি? তাহলে এটা হচ্ছে তোমার সলিড অবস্থা, কঠিন অবস্থা, আর এটা হচ্ছে লিকুইড তরল অবস্থা। এই দুটোর যে মিড পয়েন্ট আসছে সেটাই হচ্ছে কি? এই পয়েন্টেই হচ্ছে তাহলে তোমার বিশুদ্ধ দ্রাবকের এই জায়গাটায় বাষ্পচাপ সমান হবে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের তরল আর তোমার হচ্ছে সলিড অবস্থায় বাষ্পচাপ সমান। এবার কোন একটা ওই দ্রাবকের দ্রবণ ধরে নিচ্ছি, সেই দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ সবসময় আমরা জানি কি হয়? বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়। তাহলে এটাকে এইভাবে যদি যোগ করে টানা হয়, তাহলে এটাকে ধরো, এটাকে এ বি সি করলাম, এই যে পয়েন্টটা এটা ডি আর এটা হচ্ছে ধরো সি প্রাইম করে দিই। তাহলে আগে আমার এই তাপমাত্রাটা ছিল হিমাঙ্ক, এইটা ছিল বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, তার মানে এইটাকে আমরা কি দিয়ে লিখব? টিএফ। আর এখন দ্রবণ অবস্থায় যে হিমাঙ্ক এলো, সেই হিমাঙ্কটা কি আসবে? ডেল টিএফ প্রাইম। তাহলে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে, দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বরাবর যেহেতু টেম্পারেচার অবস্থান হয়েছে, তাহলে ডেল টিএফ প্রাইম অপেক্ষা টিএফ এর মানটা বেশি। তাহলে বাষ্পচাপের এই হিমাঙ্কের যে অবনমন হয়েছিল, তাহলে ডেল টিএফ সমান কি? টিএফ মাইনাস টিএফ প্রাইম। এই পার্থক্যটাকেই আমাদের কি বলা হচ্ছে? পার্থক্যটাই হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন, আর এটাই হচ্ছে লেখচিত্র। এবার আমরা বলবো যে
দ্রবণের হিমাঙ্কের সম্পর্কিত কিছু সূত্র, এখানেও সে একই সূত্র, রাউল্টের সূত্র। বিজ্ঞানী রাউল্ট বলছে, রাউল্ট রাউল্ট সূত্র। এখানেও দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্রতে বলা হয়েছে, ল 1-এ বলা হয়েছে যে কোনো একটা দ্রবণে অনুদ্বায়ী মানে উড়ে যাবে না, অতড়িৎ বিশ্লেষ্য মানে ভেঙে যাবে না, এবং কি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত মানে একটা করে অণু একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে, মানে দুটো অণু যুক্ত হয়ে গিয়ে একটা অণুতে পরিণত হয়ে গেল, সেই রকম টাইপ হবে না। এইরকম টাইপের কোনো দ্রবণের ক্ষেত্রে দেখা যায় যে ডেল-টি-এফ হিমাঙ্কের যে অবনমন হয় সেটা কি হবে, ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। মোলাল গাঢ়ত্ব, এটা হচ্ছে মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে প্রথম সূত্রতে কি বলা হয়েছে যে কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী অসংযোজিত অতড়িৎ বিশ্লেষ্য কোনো দ্রবীভূত করলে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে, সেই হিমাঙ্কের অবনমনটা হচ্ছে দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। মোলাল। তাহলে ডেল-টি-এফ সমান করতে গেলে কে একটা কনস্ট্যান্ট আনলাম, যেহেতু এটা ফ্রিজিং, তাহলে এফ একটা তো কে এফ বলে লিখলাম, কে এফ ইন্টু এম। এটাই হচ্ছে কি রাউল্টের প্রথম সূত্র। এবার রাউল্টের দ্বিতীয় সূত্র ল 2, সেকেন্ড লতে কি বলা হয়েছে? সেকেন্ড লতে বলা হয়েছে যে ধরো দ্রাবকটা মানে সলভেন্টটা ফিক্সড, সলভেন্টের নির্দিষ্ট পরিমাণ নিলাম, সলভেন্টের নির্দিষ্ট পরিমাণ নিয়ে পৃথকভাবে এটাতে ওই একই রকমভাবে দ্রাবক যোগ করলাম, আরেকটাতে অন্য একটা দ্রাবক যোগ করলাম, আর এই দ্রাবক আর এই দ্রাবক সমপরিমাণ নেব। সমপরিমাণ নিলে দেখা যাবে যে উভয়ের ক্ষেত্রে হিমাঙ্কের যে অবনমন হবে দ্রবণে, তো সেই মানটা সমান হবে। অর্থাৎ একই পরিমাণ দ্রাবক নিয়ে পৃথকভাবে যদি আলাদা অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত অনুদ্বায়ী কোনো দ্রাবক যোগ করা হয়, উভয় ক্ষেত্রে কি হবে, হিমাঙ্কের যে অবনমন হবে সেটা সমান হবে। এবার আমরা তাহলে এটা ল 1 ল 2 পড়লাম। এরপরে এইগুলো লগুলো বই ধরে তোমরা মুখস্থ করে নেবে। এবার কে এফ বলে যে কথাটা বলা হচ্ছে বারবার, এই যে কে এফ, এই কে এফ জিনিসটা কি? কে এফটাকে বলা হয়, আচ্ছা এখানে কে এফ এর অনেকগুলো নাম আছে, সেই নামগুলো যেমন মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, বা এর আরেকটা নাম আছে আণবিক হিমাঙ্ক ধ্রুবক, আণবিক হিমাঙ্ক ধ্রুবক, বা একে ইংরেজিতে যেটা বলা হয় সেটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আচ্ছা, এই কে এফ কাকে বলবো? কে এফ এর তাহলে ডেফিনেশন কি হবে? কে এফ এর ডেফিনেশন হচ্ছে, দেখো আমরা একটু আগে লিখেছিলাম ডেল-টি-এফ সমান কে এফ গুণিতক এম, और কে এফ সমান লেখা যায় কি ডেল-টি-এফ বাই এম। তাহলে যদি কোনো দ্রবণের মোলালিটি যদি 1 হয়, মোলালিটি 1 হলে তখন কে এফ এর মানটা কি হবে? ডেল-টি-এফ। তাহলে কোনো দ্রবণের যদি মোলালিটি 1 হয় তখন সেই দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটে সেটাকেই তার কি বলা হচ্ছে? কে এফ। এবার কে এফ এর ইউনিট কি হবে? কে এফ এর ইউনিট। এবার দেখো কে এফ সমান কি? তাহলে কে এফ সমান ডেল-টি-এফ বাই এম। ডেল-টি-এফ মানে কি? ডিগ্রি বাই মোলালিটির একক কি? কেজি পার মোল। তাহলে কেজিটা উপর উঠে গেলে তাহলে কি হবে?
ডিগ্রি ডিগ্রি কেজি, আর এটা কি মোল ইনভার্স, ডিগ্রি কেজি মোল ইনভার্স ইউনিট। তাহলে ইউনিটটা কি হলো, ডিগ্রি কেজি মোল ইনভার্স, বা বলা যায় কি ডিগ্রি পার মোলালিটি। যদি একবারে পুরোটা, এটাই তো মোলালিটি, তাহলে ডিগ্রি পার মোলালিটি, মোলালিটি নয় এক্ষেত্রে মোলালিটি। আচ্ছা, এটা হলো কেএফ এর এখান থেকে সংজ্ঞা, যে m = 1 ধরে। আর আমরা তাহলে কেএফটাকে আরেকটা সংজ্ঞা যদি বলতে চাই, কিভাবে বলবো, 1000 গ্রাম কোনো দ্রাবক নেব, তাহলে উপরের এই অংশটা বাদ দাও, বাদ দিয়ে দেখো 1000 গ্রাম কোনো দ্রাবক নেব, 1000 গ্রাম তার মানে দ্রাবক নিয়ে তাতে যদি 1 মোল পরিমাণ দ্রাবক যোগ করলাম, দ্রাবক, সেটা কি হবে, অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য, আর তোমার হচ্ছে অসংযোজিত, এইরকম দ্রাবক যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে যে দ্রবণে হিমাঙ্কের অবনমন ঘটবে সেটাই হচ্ছে কি তার কেএফ, তাকেই তার কেএফ বলা হয়। এই হচ্ছে কেএফ। এবার জলের ক্ষেত্রে এই কেএফ এর বেশ কিছু ক্ষেত্রে মান, এই কেএফ এর অনেক দ্রবণের ক্ষেত্রে মান আছে, এবার সেইগুলো তোমরা একটু মুখস্থ করবে। এমনি জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের তো হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রায় কেএফ হচ্ছে 1.85। এবার জলের কেএফ 1.85 বলতে আমরা কি বুঝবো, জলের কেএফ 1.85 মানে কি, 1000 গ্রাম জলে যদি কোনো কঠিন অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবক এক মোল যোগ করা হয়, তাহলে তার যে হিমাঙ্কটা, জলের হিমাঙ্কটা যা থাকবে, সেই হিমাঙ্ক থেকে 1.85 হিমাঙ্ক কম হবে, অর্থাৎ হিমাঙ্কের যে দ্রবণে হিমাঙ্কর যে অবনমনটা হবে সেটা 1.85। এইরকমভাবে যে কোনো ক্ষেত্রেই আমরা বলতে পারি, জল এখানে বললাম, এবার অন্য কিছু দিয়ে এটা দিতে পারে, হিমাঙ্ক বের করে বলতে পারে যে জলের হিমাঙ্কের অবনমন 1.85 বলতে কি বোঝো, বা অন্য কিছু একটা, জল না ব্যবহার করে অন্য কিছু একটা দেওয়া থাকতে পারে। এবার এই যে কেএফ বলা হলো, কেএফ এটা থার্মোডাইনামিক্স থেকে আমরা কেএফ এর মান বের করতে পারি বা বসাতে পারি। এটা হচ্ছে RTF², এটা বিশুদ্ধ দ্রাবকের জন্য, ইনটু 1000 এলএফ। এটা কি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিএফ হচ্ছে তো তোমার বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, এর স্কয়ার ইনটু 1000 এলএফ, লেটেন্ট হিট অফ ফিউশন, সরি এখানটা হ্যাঁ এফ ডেল এফ। তার মানে এইভাবে আমরা বের করতে পারি। এলএফটা হচ্ছে তোমার প্রতি গ্রাম কঠিন দ্রাবকের গলনের লিন তাপ। এই সমীকরণ ধরে আমরা কেএফ এর মান বের করতে পারি। এবার আমরা দ্রাবের আণবিক ভর কিভাবে বের করব, যেমন সেই আগের টপিকটা হয়েছিল কি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে m2 এর মান বের করেছিলাম, এখানেও সেই একই পদ্ধতির রাউল্টের সূত্র ধরে আমরা বের করব ডেল টিএফ সমান কেএফ ইনটু এম মোলালিটি। এবার এম মানে মোলালিটি মানে কি W2, মানে এটা হচ্ছে সলিউটেড তোমার ওজনটা, ইনটু 1000 বাই W1 ইনটু M2, এটা হচ্ছে সলভেন্টের ওয়েটটা, আর এটা হচ্ছে সলভেন্টের মলিকুলার ওয়েট। তাহলে ডেল টিএফ সমান কেএফ ইনটু এম এর জায়গায় কি বসাবো, W2 ইনটু 1000 বাই W1 গুণিতক M2, और এবার M2টাকে আমরা যদি ওপাশে তুলে নেওয়া হয়, M2 ইকুয়াল টু কি হবে, M2 ইকুয়াল টু, তাহলে M2 চলে গেলে KF ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু ডেল টিএফ। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি,
এই সমীকরণ ধরে M2 এর মানটা আমরা বের করতে পারি। এইভাবে দ্রাবের আণবিক ভর এখানে নির্ণয় করা যায়। এবার এই রাউল্টের সূত্র, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্র হলো, এই সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এক হচ্ছে কি লঘু দ্রবণ হতে হবে, আর দুই হচ্ছে দ্রাব যেটা হবে সে অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য বা অসংযোজিত হতে হবে। এই রকম ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। তাহলে এই দুটো ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে। এরপরে আমরা কয়েকটা জিনিস, এছাড়াও কয়েকটা জিনিস একটু দেখবো যে, আচ্ছা তার আগে একটা বলি, দ্রবণে হিমাঙ্ক অবনমনকে কেন সংখ্যাগত ধর্ম বলবো? কারণ যদি আমরা একই পরিমাণ দ্রাবক নিই, ধরো 1000 গ্রাম করে দ্রাবক নিলাম, নিয়ে তাতে পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে দুটো আলাদা দ্রাবক, একটাতে ধরো ইউরিয়া আর একটাতে ধরো অন্য কিছু একটা দ্রাবক, সুগার, ইউরিয়া সুগার 1 মোল করে নিয়ে তাদের সমান সংখ্যক কণা যদি ডিজলভ করা হয়, দেখা যাবে যে দুটো দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে হিমাঙ্কের অবনমন একটা কি সংখ্যাগত ধর্ম। হিমাঙ্ক রোধক দ্রবণ, দেখো এখানে যেটা লেখা আছে, হিমাঙ্ক রোধক দ্রবণটা কি? যেসব দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনেক নিচে থাকে তাদের হিমাঙ্ক রোধক দ্রবণ বলে। যেমন জলে ইথিলিন গ্লাইকল CH2OH, ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকল যদি যোগ করে দেওয়া হয়, যোগ করলে দেখা যায় যে এর হিমাঙ্ক প্রায় -48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবধি নেমে আসে, মানে -48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। এর ব্যবহারের সুবিধা কি? ধরো শীত প্রধান দেশে গাড়িতে জল, যে রেডিয়েটারে যে জল ব্যবহার করা হয়, সেই জল সহজেই কঠিন হয়ে বরফ হয়ে যাচ্ছে। যদি এই হিমাঙ্ক রোধক দ্রবণ অর্থাৎ ইথিলিন গ্লাইকল যোগ করে ঠিকঠাকভাবে যোগ করলে, পরিমাণ দিয়ে জল আর ইথিলিন গ্লাইকল সঠিক পরিমাণে যোগ করলে প্রায় -48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিমাঙ্কে চলে আসে। তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনোভাবে জল বরফে সহজে পরিণত হবে না রেডিয়েটারের ভেতরে, এটা একটা। আর দুই হচ্ছে পাহাড়ি রাস্তায় NaCl বা CaCl2 এইগুলো ছড়িয়ে রাখা হয়। এইগুলো ছড়িয়ে রাখলে সুবিধাটা কি? এই NaCl বা CaCl2 এগুলো কি হচ্ছে, যখনই যোগ করা হবে, যোগ করলে ওই বরফের উপর যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ওর যে ফ্রিজিং পয়েন্ট যেটা, সেটা অনেক কমে যাবে। ফ্রিজিং পয়েন্ট কমে গিয়ে প্রায় তোমার NaCl এর ক্ষেত্রে -21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। আর যখন CaCl2 ব্যবহার করবে তখন -55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে চলে আসে। ফলে কি হচ্ছে, সহজে বরফ, মানে পাহাড়ি রাস্তায় ওখানে সহজে কি হচ্ছে, বরফ জমবে না, আর অর্থাৎ বরফ মুক্ত থাকবে বা বরফ জমবে না। এই ইথিলিন গ্লাইকল গাড়ির রেডিয়েটারে আর পাহাড়ি রাস্তায় NaCl বা CaCl2 যোগ করা ওই একই হিমাঙ্ক রোধক দ্রবণ হওয়ার জন্য এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এইভাবে। মোটামুটি হিমাঙ্কের অবনমন এই অংশটা একটু দেখবে। আর এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে ΔTF বলে বলা হয়েছিল, KF বলে বলা হয়েছিল, যেটা KF ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, যেটা এটা কি করা হয়েছিল তোমার RTFA²/1000 ইন্টু LF। আচ্ছা, এটা লেটেন্ট হিট অফ ফ্রিজিং, ফিউশন নয়, এটা হচ্ছে ফ্রিজিং। এবার দেখো এই যে KF এর মানটা, এখানে কোনো দ্রাবের কিন্তু কোনো কিছু নেই, যা আছে লেটেন্ট হিট অফ ফ্রিজিং, মানে কি হচ্ছে, বা এই জিনিসটা, এটা তার মানে ডিপেন্ড করছে কিসের উপর? কেবলমাত্র দ্রাবকের উপর ডিপেন্ড করছে। তার মানে কেবলমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে, কিন্তু দ্রাবের উপর নয়, কেবলমাত্র দ্রাবকের উপর নির্ভর করবে KF এর মান, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না। এই জিনিসগুলো একটু মোটামুটি জেনে রাখবে। এবার এই সংক্রান্ত যে ম্যাথগুলো একসঙ্গে পরে করাচ্ছি।